আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির দুপুরের সংবাদে। আপনাদের সাথে আছি আমি ফারজানা তানিম। শেষ সময় প্রিয়জনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে বাড়ির পথে ছুটছে রাজধানীবাসী। সকাল থেকেই কমলাপুর রেল স্টেশনে ভিড় করে ঘরমুখো মানুষ। ভোগান্তি ছাড়াই নির্ধারিত সময়ে ট্রেন ছেড়ে যাওয়ায় খুশি যাত্রীরা। বাসস্ট্যান্ড ও লঞ্চ টার্মিনালেও মানুষের উপচে পড়া ভিড়। ফিরতি পথেও কোনো ভোগান্তি হবে না বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল করিম খান। বিলাল হোসেনকে সাথে নিয়ে রুদ্র রফিকের রিপোর্ট। পরিবারের সদস্যদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে নারীর টানে বাড়ি ফিরছে রাজধানীবাসী। অন্যবারের তুলনায় এবারের ঈদযাত্রা অনেকটাই স্বস্তিদায়ক। ট্রেন স্টেশনে নেই সেই চিরচেনা অপেক্ষা আর ভোগান্তি। নির্দিষ্ট সময়ে প্ল্যাটফর্ম ছেড়ে যাচ্ছে ট্রেনগুলো। এবার অনেক ভালো হয়েছে, অনলাইনে টিকিট কাটছি, সিট পাইছি, জ্যামজট নাই, পরিবেশ সুন্দর। এখন পর্যন্ত আমাদের কোনো সমস্যা হয় না। রেলওয়ে মহাপরিচালক বলেন, যমুনা রেল সেতু চালু হওয়ায় শিডিউল বিপর্যয় এড়ানো সম্ভব হয়েছে। যমুনা ব্রিজে আমাদের অতিরিক্ত টাইম যেটা লাগতো সেই টাইমটা এবার সেভ হয়ে গেছে। যাতায়াতে কমপক্ষে আধা ঘন্টা টাইম আমাদেরকে রাউন্ড ট্রিপেটা আমাদের সেভ হয়েছে। রাজধানীর বিভিন্ন বাসস্ট্যান্ডেও ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড়। সড়ক পথে ভোগান্তি ছাড়াই রাজধানী ছাড়তে পেরে খুশি যাত্রীরা। তবে কিছু পরিবহনের বিরুদ্ধে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ উঠেছে। অতিরিক্ত ভাড়া আদায়কারীদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান বিআরটিএর চেয়ারম্যান। যে কটা অভিযোগ আমরা পেয়েছি সবগুলোতে আমরা শাস্তি দিয়েছি এবং রিপিটেড অভিযোগ হলে আমরা গাড়ি বন্ধ করে দিব। গাবতলী বাস টার্মিনাল পরিদর্শনে গিয়ে সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান জানান, সরকারের সকল বিভাগের সমন্বিত উদ্যোগে এবার ঈদযাত্রা স্বস্তিদায়ক হচ্ছে। সবাই যদি সরকার হিসেবে কাজ করি, ভিন্ন ভিন্ন না করি, তাহলে ফেরার পথে আমাদের ইনশাআল্লাহ কোনো অসুবিধা হবে না। এবং আমরা যদি আমাদের শ্রমিক এবং মালিক সংগঠনের নেতৃবৃন্দ যদি আমাদেরকে সহায়তা করেন, যাওয়ার সময়টা যেরকম নির্বিঘ্ন হয়েছে, যেটা আরামদায়ক হয়েছে, ফিরে আসাটা ওরকম। বাস ও ট্রেনের পাশাপাশি লঞ্চে করেও ঢাকা ছাড়ছেন নগরবাসী। পরিবারের সাথে ঈদ উদযাপন শেষে ফিরতি যাত্রাও নিরাপদ হবে এমন প্রত্যাশা সবার। রুদ্র রফিক, আরটিভি, ঢাকা। এই মুহূর্তে রাজধানীর মহাখালী বাস টার্মিনাল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী বিলাল হোসেন। বিলাল, আমরা যেমনটি দেখছি আসলে এবার ঈদযাত্রা বেশ স্বস্তির। একটু জানাবেন যে আপনি যেখানে আছেন মহাখালী বাস টার্মিনাল থেকে যেসব যাত্রীরা যাচ্ছেন তারা কি বলছেন? তা নিয়ে আপনাকে আসলে জানিয়ে রাখি যে আমি কিছুক্ষণ আগেই কিন্তু গাবতলী যে বাস টার্মিনাল, তারপর সায়দাবাদ বাস টার্মিনাল কিন্তু ঘুরে এসেছি। এখন আছি কিন্তু মহাখালী বাস টার্মিনালে। আপনাদেরকে আসলে জানিয়ে রেখে, আপনার মাধ্যমে দর্শকদেরকে জানিয়ে রেখি যে বলা যায় যে কোনো জায়গায় কিন্তু আসলে বলা যায় যে কোনো প্রকার বিশৃঙ্খলা এবং কোনো প্রকার অনিয়ম ছাড়াই কিন্তু স্বস্তিতে কিন্তু মানুষ বাড়ি ফিরছেন। কিন্তু আছে কিন্তু যাত্রীর চাপ তুলনামূলক কম হলেও কিন্তু যারাই যেতে চাচ্ছেন তারা কিন্তু গাড়ি পাচ্ছেন। আমরা একটু আপনাদের দেখার চেষ্টা করি এই মহাখালী যে আপনি দেখুন, এখানে কিন্তু শেষ মুহূর্তে যে যাত্রায় কিন্তু যাত্রীদের একটু ভিড় আমরা লক্ষ্য করেছি। বিশেষ করে এখান থেকে ময়মনসিংহ গ্রামে কিন্তু মানুষজন কিন্তু বেশি যাচ্ছেন। সেই কারণে বলা যায় যে যাত্রীর চাপ কিন্তু এখানে অনেক বেশি। কিন্তু এমন কোনো অভিযোগ আমরা পাইনি যে তারা কিন্তু টিকিট পাচ্ছেন না। সবাই বলছেন যে টিকিট পাচ্ছেন, কিন্তু সিরিয়ালি হয়তো পরবর্তী গাড়ি আসলেই কিন্তু তারা যাবেন। আর আগে যেই সচরাচর অভিযোগটি ছিল যে অতিরিক্ত ভাড়া, সেই ভাড়াটিকে সেটি কিন্তু আমরা এখানে লক্ষ্য করিনি। কারণ নির্ধারিত যে ভাড়া রয়েছে কাউন্টারগুলো থেকে, সেই ভাড়া অনুযায়ী কিন্তু তারা যাচ্ছে। পাশাপাশি আপনি জানেন যে টার্মিনালগুলোতে এটা দালালদের একটা দৌরাত্ম্য থাকে, যে ভুলক্রমে অন্যদেরকে যে এক টিকিট দুজনে গেছে বিক্রি করা, সেই কালোবাজারি চক্রটি কিন্তু এবার এখানে কিন্তু নেই। সবচেয়ে কিছু বলা যায় যে কিন্তু অনেকটা স্বস্তি কিন্তু সাধারণ মানুষ কিন্তু তারা যেই যাত্রা সেটি কিন্তু করছেন। এখন আসলে দেখার অপেক্ষায় যে আসার পথে, যাওয়ার পথে যে স্বস্তিতে সাধারণ মানুষজন যাচ্ছেন, আসার পথে কতটুকু স্বস্তিতে তারা ফিরতে পারেন সেটা এখন দেখার অপেক্ষায়। তো এই ছিল মহাখালী বাস টার্মিনাল থেকে আমার কাছে সর্বশেষ। জি, প্রত্যাশা থাকবে ফেরার পথযাত্রীরা নিশ্চয়ই স্বস্তিতে ঢাকায় ফিরবেন। ধন্যবাদ আপনাকে। কলকাতায় পালিয়ে থাকা আওয়ামী লীগের সবাই ক্রিমিনাল বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তারা নাশকতার চেষ্টা করলে তা প্রতিহত করা হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। আর ডিএমপি কমিশনার বলেছেন, শুধু আওয়ামী লীগ নয়, নিষিদ্ধ ঘোষিত যে কোনো দলের অপতৎপরতা প্রতিরোধে প্রস্তুত তারা। ঈদ ছুটিতে বিনোদন কেন্দ্রগুলোতেও পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা থাকবে বলে নিশ্চিত করেছেন র্যাব মহাপরিচালক AKM শহীদুর রহমান। আরও জানাচ্ছেন দীপন দেওয়ান। পবিত্র ঈদ উল ফিতর উদযাপনে প্রস্তুত ঢাকাসহ সারা দেশ। রবিবার সকালে জাতীয় ঈদগাহে নিরাপত্তা ব্যবস্থা দেখতে গিয়ে ডিএমপি কমিশনার বলেন, অপতৎপরতা আর নাশকতা মোকাবেলায় প্রস্তুত রয়েছেন তারা। পরিদর্শন শেষে র্যাব মহাপরিচালক বলেন, ঢাকাসহ সারা দেশের নিরাপত্তা নিশ্চিতে ব্যবস্থা নেওয়া হয়েছে। ঈদের দিন সহ এরপরে ছুটির বেশ কয়েকদিন আপনার বিভিন্ন যে আমাদের টুরিস্ট স্পট আছে, বিনোদন কেন্দ্র আছে,
সেখানেও মানুষের ভিড় হবে। তো আমরা সেখানেও যাতে নিরাপদের সাথে মানুষ তার বিনোদন উপভোগ করতে পারে সেজন্য আমরা সেখানে নিরাপত্তার ব্যবস্থা রেখেছি। বিশেষ করে আওয়ামী লীগ না, নিষিদ্ধ ঘোষিত যে সমস্ত দল আছে সেসব দল যাতে কোনো রকম অ্যাক্টিভিটিস পরিচালনা না করতে পারে সে ব্যাপারে আমরা সদা সতর্ক। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, কোনো নাশকতা হলে জনগণকে নিয়ে তা প্রতিরোধ করা হবে। কলকাতায় কারা আছে? কলকাতায় যারা এই গুলি করে তো ক্রিমিনালরা তো সব সময় এই জিনিস ব্যবহৃত চিন্তা করবে। তা আমরা এই ক্রিমিনালদের এগেইনস্টে কি ধরনের ব্যবস্থা নেওয়া যায় আমরা সেই ধরনের ব্যবস্থা নিব। এবার জাতীয় ঈদগাহে প্রায় ৩৫,০০০ মুসল্লির নামাজ আদায়ের ব্যবস্থা করা হয়েছে বলে জানানো হয় সংবাদ সম্মেলনে। দীপন দেওয়ান, RTV, ঢাকা। বিএনপির জনপ্রিয়তা কমাতে নির্বাচন ও সংস্কারকে মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়ার চেষ্টা করছে একটি মহল। এটা সচেতনভাবে নির্বাচন পেছানোর ষড়যন্ত্র বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শেখ হাসিনাকে ভারতে রেখে নির্বাচন পেছানোর ফল ভালো হবে না বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল। আরও জানাচ্ছেন জাহিদ রহমান। রাজধানীর গুলশানে দলীয় চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের সাথে আলাপচারিতায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, অন্তর্বর্তী সরকারের চীন সফর দুদেশের জন্য ইতিবাচক। চাই যে বাংলাদেশের সম্পর্কে একটা ভালো সম্পর্ক তৈরি হোক। বাংলাদেশের সবচেয়ে ভালো কাজ হবে এটাকে নিজের স্বার্থে কাজে লাগানো। বাংলাদেশকে ক্ষতিগ্রস্ত করতে একটি গোষ্ঠী অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করছে বলে অভিযোগ করেন ফখরুল। পলিটিক্যাল যে অবস্থান, রাজনৈতিক যে অবস্থান, অর্থনৈতিক যে অবস্থান সব মিলিয়ে এটা ডিমান্ড করে যে বাংলাদেশ শুড বি ফ্রেন্ডস টু অল। সেই ক্ষেত্রে আজকে আমার যে গণতন্ত্রের শত্রু তাকে ভারতবর্ষে বসিয়ে রেখে আমি আপনার নির্বাচনটাকে পেছাবো, এটা আরও বেশি সংকট তৈরি করবে বলে আমার মনে হয়। সরকারের নিরপেক্ষতা বজায় রাখতে প্রয়োজনে প্রশ্নবিদ্ধদের উপদেষ্টা পরিষদ থেকে সরিয়ে দেওয়ার আহ্বান জানান বিএনপি মহাসচিব। আওয়ামী লীগ রাজনীতি করবে কি করবে না এই সিদ্ধান্তটা নেবে জনগণ। কিভাবে নেবে না নেবে সেই সিদ্ধান্ত পরের, কিন্তু আমি মনে করি ইট ইজ দ্য পিপল হু উইল ডিসাইড যে আমরা যে তার আওয়ামী লীগ রাজনীতি করবে কি করবে না। তবে এ ব্যাপারে আমাদের কোনো সন্দেহ নাই, দ্বিমত নাই যে যারা এই গণহত্যার সঙ্গে জড়িত তাদেরকে অবিলম্বে আরও দ্রুত তার সঙ্গে তাদের আপনার বিচার হওয়া উচিত। হীন উদ্দেশ্য হাসিলে ভারতের পক্ষে বিএনপি এমন প্রোপাগান্ডা ছড়িয়ে রাজনৈতিক ফায়দা নিতে চায় একটি গোষ্ঠী। এখন সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল, সুতরাং বিএনপির জনপ্রিয়তাকে যদি কমিয়ে ফেলা যায় তাহলে যারা আপনার একদিকে বিএনপির বিরুদ্ধে অথবা দেশের বিরুদ্ধে অথবা গণতন্ত্রের বিরুদ্ধে তারা ফায়দা লুটতে সহজ হয় তাদের পক্ষে। সেনাবাহিনীকে যারা বিতর্কিত করতে চায় তারা বাংলাদেশের পক্ষে নয় বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল। আমরা ভাঙতে চাই না, আমরা করতে চাই। জাহিদ রহমান, RTV, ঢাকা। আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারবে কিনা তা জনগণ ঠিক করবে বলে মনে করে বিএনপি। তবে ফ্যাসিবাদী দলটির গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের বিচারের পক্ষে তারা। ট্রাইব্যুনালের সংখ্যা বৃদ্ধি করে হলেও বিচার দ্রুত শেষ করা উচিত বলেও মনে করেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। আরও জানাচ্ছেন মাইদুর রহমান রুবেল। সরকারের অধীনে নির্বাচন, রাজনীতির মাঠে সবখানে এখন আলোচনায় জাতীয় নির্বাচন। নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারবে কিনা তা নিয়ে চলছে আলোচনা পর্যালোচনা। RTVর সঙ্গে একান্ত আলাপে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, জুলাই অভ্যুত্থানে গণহত্যা চালিয়েও অনুতপ্ত নয় আওয়ামী লীগ। আওয়ামী লীগের রাজনৈতিক সিদ্ধান্তে এই গণহত্যা পরিচালিত হয়েছে। বাংলাদেশের জনগণ গণ অভ্যুত্থান সংগঠিত করেছে ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিরুদ্ধেই। তো জনগণ তো জবাব দিয়েই দিয়েছে, আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করেছে। এবং বস্তুত আওয়ামী লীগ কোনো রাজনৈতিক সংগঠন নয়, আওয়ামী লীগের ডিএনএতে গণতন্ত্র নয়। সুতরাং আওয়ামী লীগ একটি গণহত্যাকারী দল এবং আওয়ামী লীগ নিজেদেরকে রাজনৈতিক দল হিসেবে নিজেরাই দাফন করেছে। আওয়ামী লীগের গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের বিচার চায় বিএনপি, তবে তা হওয়া উচিত যথাযথ আইনি প্রক্রিয়ায়। বিএনপির এই অবস্থানকে ভুল ব্যাখ্যা করে কোনো মহল ফায়দা লুটার চেষ্টা করছে বলে মনে করে দলটি। রাজনৈতিক দল হিসেবে যদি আওয়ামী লীগের বিচারটা নিশ্চিত করা যায় এই আর্টিকেলের অধীনে আইন সংশোধন অথবা আইন প্রণয়ন করে, সেটা যদি প্রমাণিত হয় এবং সাজাপ্রাপ্ত হয়, তারা সাংবিধানিকভাবেই তারা অযোগ্য হয়ে যাবেন। আমরা তো সেটা চাই, কিন্তু যারা বিভিন্নভাবে
বিভিন্ন কথাবার্তা ছড়াচ্ছে যে বিএনপি তাদের বিচার চায় না, সেটা আসলে তারা না বুঝে অথবা অনুধাবন না করে বিশ্লেষণ না করে এগুলো বলছে। আমরা তো লিখিতভাবে এর জবাবটা দিয়েছি। আমরা এখানে আওয়ামী লীগের পক্ষে কথা বলছি না। ক্ষমতার ভারসাম্য ও জবাবদিহিতা নিশ্চিত করতে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের প্রস্তাব বিএনপির। সমাজ গঠনে যারা অবদান রাখবে তাদের মূল্যায়নেই এই প্রস্তাব বলে জানান বিএনপির এই নেতা। যাদের অবদান আছে রাষ্ট্র গঠনে, সমাজ গঠনে, অথচ তারা পার্লামেন্টে সরাসরি উঠে হয়তো নির্বাচন করবেন না বা নির্বাচিত হয়ে আসতে পারেন না, কিন্তু রাষ্ট্র তাদের অবদানকে মূল্যায়ন করতে চায় এবং রাষ্ট্র তাদের পক্ষ থেকে এমনভাবে কন্ট্রিবিউশনটা নিতে চায় রাষ্ট্র পরিচালনায় যাতে রাষ্ট্র উপকৃত হয়, সমাজ উপকৃত হয়, দেশ উপকৃত হয়। সেই লক্ষ্যেই আমরা দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের প্রস্তাবনা আমরা 31 দফায় রেখেছিলাম। জাতীয় নির্বাচন বিলম্বিত করতে একটি মহল অব্যাহত ষড়যন্ত্র করছে বলে অভিযোগ বিএনপির। অভিযোগ গঠন করা যায়নি এখনো পর্যন্ত। মাইদুর রহমান রুবেল, আরটিভি, ঢাকা। উপজেলা নির্বাহী কর্মকর্তা স্ত্রীর সরকারি গাড়ি ও গানম্যান নিয়ে কথিত স্বামী প্রতারক আশরাফুজ্জামান মিনহাজ ওরফে মিনহাজউদ্দিন নিজেই বেরিয়ে পড়তেন ম্যাজিস্ট্রেট হয়ে। রীতিমতো মোবাইল কোর্ট বসিয়ে করতেন জরিমানা। অবৈধ এই কাজে সহযোগিতা করতেন তার কথিত স্ত্রী জিনিয়া জিন্নাত। অভিযোগ সেই ম্যাজিস্ট্রেটেরই সরকারি গাড়ি চালক রুবেলের। এসব অপরাধের প্রতিবাদ করায় মিথ্যা অভিযোগে তাকে বরখাস্ত করা হয়। নরসিংদী প্রতিনিধি নূরে আলম রনির প্রতিবেদন, জানাচ্ছেন ইয়ার বাদল। ফুলে সজ্জিত সরকারি গাড়িতে কর্মস্থল বদলের সংবর্ধনা নেন নরসিংদীর শিবপুরের আলোচিত সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা জিনিয়া জিন্নাত। সাথে ছিলেন ভয়ঙ্কর প্রতারণার অভিযোগে গ্রেপ্তার তার কথিত স্বামী আশরাফুজ্জামান মিনহাজ ওরফে মিনহাজউদ্দিন। শিবপুর সীমান্তে এসে সরকারি প্রোটোকলের গাড়ি ছেড়ে ওঠেন বিলাসবহুল গাড়িতে। শিবপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে জিনিয়া জিন্নাত যোগ দিয়েছিলেন 2022 সালের 16 জানুয়ারি। কৃতজ্ঞ চিত্তে স্মরণ করছি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তখন থেকেই স্ত্রীর প্রভাবকে ব্যবহার করে কথিত স্বামী ভয়ঙ্কর সব অপরাধ করে বেড়াতেন। সরকারি গাড়ি ব্যবহার করে পরিচালনা করতেন ভ্রাম্যমাণ আদালত। ইউনার হাজবেন্ড গানম্যান নিয়েও উনি বিভিন্ন জায়গায় যাইতো, বিভিন্ন সময় মোবাইল কোর্টে বেরিয়ে যেত। উনি মোবাইল কোর্টের থেকে গাড়ি ধরতো, মানে উনি ওনার মতো করে নিজের মতো করে ক্ষমতা প্রয়োগ করতো আর কি। ম্যাজিস্ট্রেটের থেকে আর বেশি কিছু মনে করতো। ইউনোসার তো হচ্ছেন উনি নামে, আর ক্ষমতা দেখাইতে হচ্ছে উনি। এসব অপরাধের দোষর কথিত স্ত্রী জিনিয়া জিন্নাত। অপরাধের প্রতিবাদ করায় উল্টো চাকরি হারাতে হয় চালক রুবেলকে। সাসপেন্ড করারও আরো 8 মাস আগে থেকে উনি বেতন বন্ধ করে রাখছে। প্রায় 4 লক্ষ টাকার উপরে 2 বছরের বেতন, আংশিক ভাতা। বরঞ্চ আরো গ্যাস পাম্প থেকে আমার স্বাক্ষরে উনি গ্যাস নিছেন এবং ওই টাকার জন্য ওনাদেরকে উলাই দিয়েছে আমার নামে মামলা করতে। সরকারি গাড়ি মেরামত ও জ্বালানির খরচ না দিয়ে উল্টো চালককে অভিযুক্ত করে বরখাস্তপত্র তৈরির অভিযোগ জিনিয়া জিন্নাতের বিরুদ্ধে। দেলোয়ার ইঞ্জিনিয়ার্সের স্বত্বাধিকারীও বলেন জিনিয়া জিন্নাতের অভিযোগ ভিত্তিহীন। আমি টাকা পাবো, আমার টাকাটার জন্য আমি গেছি, কিন্তু আমার টাকাটা দেয়নি। প্রায় তো 50,000 টাকার মতো পাবো। নরসিংদীর বাঘাটার সাহেব প্রতাপ এলাকার মেসার্স ভূঁইয়া সিএনজি রিফুয়েলিং অ্যান্ড ফিলিং স্টেশনের ম্যানেজার রাখাল চন্দ্র বিশ্বাস জানান, চালকদের ফাঁসাতে জিনিয়া ও মিনহাজ খাতায় ড্রাইভারদের দিয়ে স্বাক্ষর করাতেন। 1,60,383 টাকা বকেয়া এবং এই টাকার জন্য উনি থাকা অবস্থায় অনেকবার গেছি, বিভিন্ন অজুহাত দেয়ছে, বিভিন্ন তালবাহানা করছে, বিলটা দেয় নাই, ওনার ড্রাইভারকে দোষারোপ করে গেছে। রুবেলের স্ত্রী সন্তানের মুখের দিকে চেয়ে জিনিয়া জিন্নাতের কাছে স্বামীর চাকরি ফেরত চাইতে গেলেও মন গলেনি। অথচ এত সব অপকর্ম করেও বেহাল তবিয়তে আছেন আলোচিত জিনিয়া জিন্নাত। 3-4 দিন গেছি, ম্যাডামে অনেক খারাপ ব্যবহার করছে যে এই মহিলারে কেন ভিতরে পাঠাইছেন। রাষ্ট্রদ্রোহ, সন্ত্রাসী ও প্রতারণা মামলায় জিনিয়া জিন্নাতের কথিত স্বামী শরীয়তপুর কারাগারে। তবে এসব অভিযোগ অস্বীকার করেন জিনিয়া জিন্নাত। আসলে এগুলো অযৌক্তিক কথা এবং পুরোপুরি হচ্ছে ভিত্তিহীন কথা। ঠিক আছে, এরকম অযৌক্তিক ভিত্তিহীন কথা বললে হবে না। AR বাদল, RTV, ঢাকা। মিয়ানমার ও থাইল্যান্ডের মতো বাংলাদেশেও বড় ধরনের ভূমিকম্পের আশঙ্কা রয়েছে। বিশেষ করে ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও ময়মনসিংহ অঞ্চল ভূমিকম্পের উচ্চ ঝুঁকির মুখে রয়েছে। এমনটি ঘটলে এসব অঞ্চলের প্রায় 70% ভবন ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। বিল্ডিং কোড না মেনে ভবন তৈরি করায় এর অন্যতম কারণ হিসেবে দেখছেন তারা। আতঙ্ক নয়, এখন থেকে সরকার জনগণকে সচেতন হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। আরও জানাচ্ছেন দীপ্ত চন্দ্র পাল।
চলতি বছর জানুয়ারিতে এক সপ্তাহের ব্যবধানে 3টি ভূমিকম্প অনুভূত হয় বাংলাদেশে। গত বছর প্রায় 60টি ভূমিকম্প রেকর্ড করা হয় দেশে, যার মধ্যে 30টির বেশি ছিল 3 থেকে 4 মাত্রার মধ্যে আর 3টি 4 মাত্রার উপরে। এমন ছোট ছোট ভূমিকম্প সতর্কবার্তা দিলেও উদাসীন সরকার সহ সাধারণ জনগণ। বড় ধরনের ভূমিকম্পের ক্ষয়ক্ষতি কমাতে কোনো উদ্যোগ নেই কর্তৃপক্ষের। সম্প্রতি মিয়ানমারে 7.7 মাত্রার শক্তিশালী ভূমিকম্পের পর আতঙ্ক বিরাজ করছে প্রতিবেশী দেশগুলোতে। বিশেষজ্ঞদের মতে ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও ময়মনসিংহ অঞ্চলে ভূমিকম্পের উচ্চ ঝুঁকির মুখে রয়েছে। 6.9 মাত্রার ভূমিকম্প হলে ঢাকায় কমপক্ষে 8,64,000 ভবন ধসে পড়তে পারে বলে আশঙ্কা তাদের, আর মৃত্যু হতে পারে কমপক্ষে 2 লাখেরও বেশি মানুষের। ইন্ডিয়া প্লেট নিচে নেমে যাচ্ছে, উপরে বার্মা প্লেট, এটা এখানে আটকে রয়েছে, সরতে পারছে না। এটা ক্রমান্বয়ে শক্তি বৃদ্ধি পেতে পেতে হঠাৎ করে এখানে স্লিপ হবে এবং এটা আমাদের মতে যে পরিমাণ সংকোচন হচ্ছে, সংকোচনের হার, সেইখান থেকে আমরা দেখেছি যে এটা যখন এটা ছেড়ে দিবে শক্তি, ফ্রিকশন এনার্জি এক্সিড করবে, তখন 10 মিটার এটা হঠাৎ করে জাম করবে। তখন এটা ভয়াবহ অবস্থা। এবং সেই ঢাকা শহরে যে বিল্ডিং টিল্ডিং এইগুলোতে আপনারা দেখলেন যে 1000 কিলোমিটার দূরে ব্যাংককে ওখানে হাই রাইজ বিল্ডিং কিভাবে 1 সেকেন্ডের মধ্যে ধূলিসাৎ হয়ে গেল। ভূমিকম্প মোকাবেলার জন্য বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড অনুযায়ী ভূমিকম্প প্রতিরোধী ভবন তৈরি করতে হবে। এছাড়াও ঝুঁকিপূর্ণ ও পুরনো ভবনগুলোর সংস্কার করতে হবে। অনুমোদনহীনভাবে জলাভূমি ভরাট করে যখন মাইলের পর মাইল যখন ভবন হয়ে যায়, রাষ্ট্র নির্বিকার থাকে, তখন বোঝা যায় রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে এই যে আমাদের ভবনের যে ঝুঁকিগুলো, সেটা নিয়ে তাদের সেই অর্থে বড় কোনো মাথা ব্যথা নাই। যদি থাকতো তাহলে আমরা এই সরকার, অন্তর্বর্তী সরকার গঠিত হওয়ার পরে ড্যাব সংস্কারের নাম দিয়ে আরো বহুতল ভবন নির্বিচারে বানানোর জন্য যেই পায়তারা দেখছি, সেটা হওয়ার কথা ছিল না। আতঙ্কিত না হয়ে ভূমিকম্প হলে ক্ষয়ক্ষতি কিভাবে কমানো যায় তার পরিকল্পনা এখন থেকেই জোরালোভাবে করা উচিত বলে মনে করেন বিশেষজ্ঞরা। দীপ্তচন্দ্র পাল, RTV, ঢাকা। দুপুরের সংবাদ এ পর্যন্তই। জেলার সংবাদ 4:45টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।